সবাইকে শুভ সকাল। আজকে তোমাদের সাথে যে কোর্সটি সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1। এই ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এর ইন্ট্রোডাক্টরি ক্লাস আজকে। তো সেই ইন্ট্রোডাক্টরি দিয়ে আমরা শুরু করব। রায়ান, আমার কথা শুনতে পাচ্ছ এবং স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, ২ টাই দেখতে পাচ্ছি স্যার। দুটোই দেখতে পাচ্ছ। তো চলো একটু ওয়ার্ড প্রসেসিং পড়ার আগে টেক্সটাইলটা একটু ঝালিয়ে নিই, তারপরে আমরা ওয়ার্ড প্রসেসিং এ যাব। আসলে ওয়ার্ড প্রসেসিং বা কালারেশন একাধারে অনেক বড় একটা বিষয়। তো সেটাই আমাদের যে সিলেবাস সেটা অনুসারে এই সেমিস্টারের জন্য যতটুকু আমাদের সেটাই শেষ করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে জানা দরকার যে ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি কি। তোমাদের কাছে কি মনে হয় যে ওয়ার্ড প্রসেসিং টেকনোলজিটা কি? তো এখানে যেহেতু প্রসেসিং এবং টেকনোলজি দুটো শব্দ লাগানো আছে, তাহলে নিশ্চয়ই এটা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস বা একটা প্রসেস, তাই না? তো তার সামনে একটা শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়েট। মানে হচ্ছে ভেজা বা পানি জাতীয় বা আর্দ্রতা সম্পন্ন। অর্থাৎ এই কন্ডিশনে যখন টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলোকে প্রসেস করা হবে, তখন সেটাকে আমরা ওয়েট প্রসেসিং বলছি। ওকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা পানির সাহায্য নিয়ে এই প্রসেস গুলো করে থাকি, পানি বিভিন্ন প্রকার কেমিক্যাল। তো যেহেতু সবচেয়ে বেশি পানি ব্যবহৃত হয়, সেজন্য সেটাকে আমরা ওয়েট প্রসেস টেকনোলজি বলছি বা ভেজা অবস্থায়। এখানে যে শুধু পানি দিয়েই ফিনিশ করতে হবে বা পানি দিয়েই অপারেশন গুলো হবে, এমন কিন্তু কোনো কথা নেই। পানি ছাড়াও আরো অন্যান্য ম্যাটেরিয়াল কেমিক্যাল রয়েছে, সলভেন্ট রয়েছে। সলভেন্ট পানি ছাড়াও কিন্তু এই প্রসেস গুলো হয়ে থাকে অ্যাডভান্স লেভেলে। তো আপাতত আমরা যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে পানি সিংহভাগ ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে সিংহভাগ বলতে যদি আমরা বলি 100 এর ভিতরে 95 ভাগে আমরা পানি ইউজ করে থাকি। ওকে। সো লিটারেচার কি বলছে এখানে যে word processing technology or word process technology is a process, definitely a process, usually done on the manufacturing assembly of interlacing fiber, filament and yarns having substantial surface planar area in relation to the thickness, adequate mechanical strength to keep cohesive structure. কি বলা হচ্ছে, এটা প্রসেস করে কাদেরকে? ফাইবার, ফিলামেন্ট অথবা ইয়ার্ন যারা একটা সাবস্টেন্সিয়াল এরিয়া তৈরি করেছে বা সারফেস তৈরি করেছে, মানে ফেব্রিক তৈরি করেছে, সেই ফেব্রিকটাকে প্রসেস করে। ওকে। সো ইন আদার ওয়ার্ডস দ্য প্রসেস হুইচ ইজ ডান ইন ম্যানুফ্যাকচার্ড ফেব্রিকের উপর করা হয়। অর্থাৎ আমরা কি, আমাদের টেক্সটাইল পাইপলাইনটা কি, প্রথমে ফাইবার হয়, সেই ফাইবারটাকে র মেটেরিয়াল ওয়ানে আমরা পড়েছি বিভিন্ন প্রকার ফাইবার, কটন থেকে শুরু করে লং স্টাপল, শর্ট স্টাপল, সেগুলা থেকে আবার র মেটেরিয়াল টু তে আমরা পড়েছি যে ফিলামেন্ট ফাইবার, সেই ফিলামেন্ট ফাইবার গুলোকে কেটে কেটে আবার স্টাপল ফাইবার করা হয়। সেগুলো থেকে আমরা ইয়ার্ন তৈরি করি, তারপরে আমরা ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করি। ওভেন হতে পারে, নিট হতে পারে, নন ওভেন হতে পারে, ব্রেইড হতে পারে। সেইখান থেকে আমরা কি করি, কালারেশনে চলে যাই, অর্থাৎ ওয়েট প্রসেসিং এ চলে যাই। ওয়েট প্রসেসিং এ প্রথমে প্রি ট্রিটমেন্ট করতে হয়, মানে হচ্ছে আমাদের ফেব্রিকের প্রথমে ইয়ার্নের ভিতরে তেল, চর্বি, ময়লা ইত্যাদি অপদ্রব্য সমূহ থাকে, সেগুলোকে সরাতে হয়। তারপরে সেখানে কালার প্রবেশ করে। তারপর ডাইং, যেটাকে আমরা বলছি প্রিন্টিং করা যায়, আমরা যে প্রিন্টিং এর শার্ট পরি। তারপর ফিনিশিং করতে হয় যে সফট লাগে। এই যে বিষয়গুলো এগুলো আছে, এগুলো সবই আমরা করব। তো এই বিষয়গুলোকেই বা এই একাধারে আমরা বলতেছি ওয়েট প্রসেসিং টেকনোলজি। সো all these stages are required to aqueous medium which is created by water. কোন কোন প্রসেস গুলো? সেই প্রসেস গুলো হচ্ছে এখানে নিচের দিকে লেখা আছে, যেমন দেখো, প্রি ট্রিটমেন্ট, dyeing, printing and finishing. This process are the known as wet process. Okay, the wet process কেন বলা হচ্ছে যে this process are stages are required aqueous medium and which is created by water. So a massive amount of water is required to this process per day, and estimated that the average almost 150 to 200 liter of water is used to process only 1 kg of textile goods. এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো যে আমাদের 1 কেজি একটা টেক্সটাইল প্রোডাক্টকে প্রসেস করতে ওয়েট প্রসেসিং এ অর্থাৎ কালারেশনে আমরা প্রায় 150 থেকে 200 লিটার ফ্রেশ ওয়াটার ইউজ করে থাকি। যেহেতু আমরা বিজ্ঞানের ছাত্র, we already know about the scarcity of water. আমরা জানি, তাই না, যে আমাদের প্রায় 1% যে বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানি আমরা খাই, একই সাথে প্রাণী, যত প্রাণী আছে জীবনযাপন করে, এবং সেই পানি থেকেই আমরা কিন্তু এরকম ডাইং থেকে শুরু করে নানা প্রকার অপারেশন, ফ্যাক্টরি চলছে।
এবং যে পরিমাণে পানি ওয়েস্টেজ হচ্ছে সেটা আমরা যদি আশুলিয়া, বুড়িগঙ্গা এগুলোর দিকে তাকাই, যে ফ্যাক্টরি ওয়েস্ট ওয়াটার যেটা ইফুলেন্ট, সেটা দেখলেই বুঝতে পারি যে কি পরিমাণ হচ্ছে। এবং সেই সাথে মানব সভ্যতা কিন্তু পানিকে দূষিত করেই চলছে। তো পানি আবার ফিল্ট্রেশন হয় কিভাবে? যে আমাদের আর্থ কিন্তু একটা নিজেই ফিল্টার। সেই ফিল্টারের মাধ্যমে পানিটা কিন্তু পিউরিফাই হয়ে আবার অটোমেটিক্যালি উপরওয়ালার অসীম দয়া যে এরকম একটা সিস্টেম আছে, ফলে আবার ঠিক হয়ে যায়। বাট এটা যখন হিউজ পরিমাণে হবে, তখন যেটা হয় যে এই পানিটাকে আহ, মানে আমাদের যে গ্রাউন্ড লেভেল বা ভূমির যে ক্যাপাসিটি সেটা যখন ইনক্রিজ এক্সিড করে যাবে, তখন কিন্তু এটা আর সম্ভব হবে না। যে সবকিছুর তো একটা লিমিট থাকে। তো এখন ইদানিংকালে আবার আমাদের যদিও ফ্যাক্টরি গুলোতে সাধারণত এই পচা পানি বা ওয়েস্টেজ পানি বা ইউজড পানি ট্রিটমেন্ট করার জন্য ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি রয়েছে, তোমরা হয়তো নাম শুনেছো। এই ইটিপি রয়েছে, বাট বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলো কিন্তু এই ধরনের ইটিপি চালায় না। তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যেগুলো একটু ল ডেভেলপিং কান্ট্রি, টেক্সটাইল ফ্যাক্টরি গুলো সেই ধরনের এলাকাগুলোতেই, মানে সেই ধরনের কান্ট্রি গুলোতেই আছে, যেহেতু অনেক বেশি পলিউশন ঘটায়। ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রি গুলো, সেই কান্ট্রি গুলোতে কিন্তু এ ধরনের ফ্যাক্টরি গুলো খুবই কম, এবং থাকলেও তারা দে আর মাচ মোর কনসার্ন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, বাট ইন বাংলাদেশ উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট। ওকে, আমরা শুধু টাকাই চিনি, আর কিছু চিনি না। তো যাই হোক, তাহলে ওয়াইড প্রসেসিং টেকনোলজি হচ্ছে যে টেকনোলজিতে একুয়াস মিডিয়ামে কাজ করা হয়, একুয়াস মিডিয়াম ইনশিওর করে কাজ করা হয়, সেটাকে আমরা ওয়াইড প্রসেসিং টেকনোলজি বলছি। আর সেই সমস্ত টেকনোলজির প্রথমেই আছে আমাদের প্রি ট্রিটমেন্ট, ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং। তো চলো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। তাহলে এতটুকু ধারণা জন্মালো যে ফেব্রিককে কালার করতে হবে আমাদের, যেহেতু ফেব্রিকের যে কালার থাকে গ্রে কালার, সেটা দিয়ে আসলে গ্রে কালারের তো আর কত পরবে মানুষ। তো সেটাকে আমরা যখন আমাদের প্রয়োজনে, সভ্যতার প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে মনে করো ফেব্রিককে কমফোর্ট করতে চাই, তখন আমাদের কিছু ট্রিটমেন্ট দরকার হয়, যেগুলোকে আমরা বলছি প্রি ট্রিটমেন্ট, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। দিস প্রসেস আর known as wet processing technology. আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে ওয়েট প্রসেসিং টেকনোলজির ফ্লো চার্ট সম্পর্কে একটু জানি। তার আগে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে কথায় আমাদের টেক্সটাইল পাইপলাইন, যেহেতু টেক্সটাইল র মেটেরিয়াল 1 তোমরা পড়েছো, টেক্সটাইল পাইপলাইনটা কি তোমরা জানো তো নাকি সবাই? যে ইয়ার্ন থেকে কি হয়, সরি ফাইবার থেকে কি হয়, প্রথমে বাইরে থেকে কটন বেল আসে, যেহেতু আমাদের দেশে সেভাবে কটন উৎপাদন হয় না, তাহলে কটন বাইরে থেকে আসে, বাইরে থেকে কটন বেল আকারে আসে, সেগুলো কি হয় স্পিনিং মিলে স্পিনিং হয়, স্পিনিং হয়ে এখনো বোধহয় পড়ো নাই এই ইয়ে স্পিনিং ওয়ান পড়েছো, ইয়ার্ন ওয়ান পড়েছো তোমরা? রায়ান, না স্যার। পড়ো নাই, আচ্ছা। তো সেই ফাইবার গুলো থেকে আমরা দড়ি পাকাই না, পাটের দড়ি, বাসায় বসে পাট দিয়ে দড়ি পাকাই, হয়তো আমরা সবাই পরিচিত। সেই ইয়ার্ন তৈরি করা হয়, যেটাকে আমরা স্পিনিং বলছি। যে চরকায় সুতা কাটে, দেখছি না আমরা? তো আগেকার দিনে কিন্তু তাই করা হতো, তখন স্পিনিং, এই যে চরকাও কিন্তু একটা স্পিনিং মেশিন, বাট প্রাইমারি স্টেজে, যেহেতু আগেকার দিনে সেরকম ইয়ে ছিল না। তো সেখান থেকে ইয়ার্ন তৈরি করা হয়, সেই ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করা হয়। তো আমি যদি একটু লেখার চেষ্টা করি, যে প্রথমে ইয়ার্ন হবে ফাইবার থেকে, ইয়ার্ন থেকে হবে ফেব্রিক, ফেব্রিক থেকে হবে তারপরে ডাইং এ যাবে, ফেব্রিক থেকে তারপর কি কালারেশনে যাবে, তারপর ডাইং এ যাবে, তারপরে ফিনিশিং হবে। তো এখানে প্রিন্টিং চাইলে করা যেতে পারে, যে বিভিন্ন প্রকার কালার দেওয়া হয় ছোট ছোট। আমরা দেখি না অনেক সময় ফেব্রিকের গায়ে ফুল, ফল, পাখি ইত্যাদি, একটা শেডের উপরে মনে করো ব্লুর উপরে হোয়াইট দিয়ে এরকম ফুল, ফল, পাখি আঁকা আছে। বা আমাদের যে টি শার্ট গুলো আমরা পরি, সেখানেও মাঝে মাঝে দেখা যায়, যেটাকে প্রিন্টিং বলে। আমরা সবগুলোই জানবো এগুলো সম্পর্কে। তাহলে ফাইবার থেকে ইয়ার্ন হবে, ইয়ার্ন থেকে ফেব্রিক হবে, ফেব্রিকে আমরা দেখি যে ওভেন, আমাদের দুই প্রকার ফেব্রিক আছে মোটামুটি, তিন প্রকার চার প্রকারও আছে, বাট মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে আমরা যে গেঞ্জির কাপড়গুলো পরি, অর্থাৎ আন্ডারওয়্যার থেকে শুরু করে হোসিয়ারি ওয়্যার যেগুলো পরি, অর্থাৎ যেগুলো কার্ল হয়, সেগুলোকে আমরা নিট ফেব্রিক বলছি লুপের মাধ্যমে। আর আমাদের যেমন শাড়ি, গামছা, লুঙ্গি এগুলা হলো লুমে হয়, যেগুলোকে আমরা ওভেন ফেব্রিক বলছি। তোমরা যারা টাঙ্গাইলে আছো বা এই এলাকাগুলোতে আছো, তারা হয়তো লুম দেখেছো বা তাঁত দেখেছো, সেখানে শাড়ি, গামছা, লুঙ্গি ইত্যাদি বোনা হয়ে থাকে। ফেব্রিকের পর সেটার কিন্তু কালার হয় না, যেহেতু র কটনের কালারই থাকে। র কটনের কালার আমরা র মেটেরিয়াল ওয়ানে পড়েছি, যে ক্রিমি, হোয়াইট, অফ হোয়াইট এই ধরনের হয়ে থাকে, বা গ্রে কটন।
গ্রে কালারটাকে তারপর আমাদের রিমুভ করতে হয়, যেহেতু তেল চর্বি থাকে সেগুলোও রিমুভ করতে হয়, করে তারপর কালারেশন করতে হয়। এবং সেই সাথে আমরা প্রিন্টও করতে পারি। আমাদের প্রিন্টিং এর নানা প্রকার টেকনিক আছে, স্ক্রিন প্রিন্টিং থেকে শুরু করে ব্লক প্রিন্টিং। আমরা মেলায় যাই না, মেলায় গেলে আমাদের হাতে কিছু ব্লক দেয় মেয়েরা বা ছেলেরা সবাই দেয়। ওই যে মেলায় আগে বসতো অনেকগুলা কাঠের ব্লক নিয়ে, সেগুলাতে ফুল ফল পাখি ইত্যাদি আঁকা থাকতো। কি করতো, আমরা হাত বাড়িয়ে দিতাম, আমাদের হাতে একটা ছাপ মারে দিত, তাই না? তখন সেইটা ফুল ফল পাখি ইত্যাদি উঠতো। তো এইভাবে ব্লক প্রিন্টিং থেকে স্ক্রিন প্রিন্টিং, অনেক অ্যাডভান্স প্রিন্টিং আছে। তারপরে ফিনিশিং, ফিনিশিং করতে হয়, কিউরিং করতে হয়, স্টিম ট্রিটমেন্ট করতে হয়, এগুলাই। ওকে, তো এটা ছিল বেসিক অ্যাবাউট দ্য টেক্সটাইল এন্ড টেক্সটাইল টেকনোলজি। এখন যেটা আমরা একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে প্রসেস ফ্লো চার্ট অফ ওয়েট প্রসেসিং টেকনোলজি। সো এখন তাহলে আমরা কথা থেকে শুরু করব। আমরা ইয়ার্ন থেকে যখন ফেব্রিক তৈরি করব, ফেব্রিকের পরে সেই ফেব্রিকটা গ্রে ফেব্রিক যেটা সেটা নিয়ে শুরু করব। তাহলে প্রথমেই যে চার্টটা রয়েছে সেটা হচ্ছে গ্রে ফেব্রিক ইনস্পেকশন। তো গ্রে ফেব্রিক ইনস্পেকশন বলতে কি বোঝাচ্ছে, যে আমরা কি করব, আমাদের যে ফেব্রিক হয়তো আমরা নিজস্ব মেশিনে বুনতে পারি অথবা বাইরে থেকে নিয়ে আসতে পারি। তো সেই ফেব্রিকটাকে ইন্সপেকশন করতে হবে। যে ইন্সপেকশনটা কি, যে আমার লেন্থ ঠিক আছে কিনা, আমার উইথ ঠিক আছে কিনা, আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ কোথাও ছিঁড়া ফাটা বা নিটিং বা উইভিং যে ফল্টস গুলি, এ ধরনের কোনো ফল্টস আছে কিনা। তারপরে সুইং অর স্টিচিং, যেহেতু কন্টিনিউয়াস, যেহেতু আমাদের ওভেন এবং নিট ফেব্রিক দুই প্রকার আমরা ইতিমধ্যে জেনেছি। তো সেই ক্ষেত্রে ওভেন এবং নিট ফেব্রিকের ক্ষেত্রে দুই প্রকার ডাইং প্রসেস আছে। সেজন্য যেটা করতে হয়, ওভেন ফেব্রিক আমরা চিনছি তো কোনগুলো। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় দেখবা তোমরা, যে এক সেট ওয়ার্প ইয়ার্ন অর্থাৎ টানা সুতা, আরেক সেট ওয়েবড ইয়ার্ন, ইনসার্টিং ইয়ার্ন, এরকম আছে। এটা দেখেছো না, আমাদের লুঙ্গি শাড়ি গামছা কখনো খুলেছো তোমরা, বা জি স্যার, গামছা? এরকমই থাকে স্যার। হ্যাঁ, যখন বুনতে দেখেছো কখনো, সেটা এরকম দুই সাইড ইয়ার্ন থাকে, যেটাকে ওয়ার্প বলে আর এটাকে ওয়েবড বলে। এগুলা ইয়েতে পড়বো, যখন আমরা ইয়ে পড়বো ফেব্রিক পড়বো তখন জানবো। আর নিট ফেব্রিকটা হচ্ছে কিরকম, নিট ফেব্রিকটা হচ্ছে এরকম লুপ লুপ করে যখন তৈরি হবে। আমাদের গেঞ্জি পরি না, টি শার্ট পলো শার্ট পরি না, সবাই তো পরি। এটা কখনো খুলেছো জি স্যার। ফেব্রিকটা, হাত দিয়ে খুলেছো কখনো? খোলো নাই। এটা এরকম লুপ লুপ করে তৈরি করা হয়, যেটাকে আমরা নিট ফেব্রিক বলছি। তো আজকেই অবশ্যই তোমরা তোমাদের বাসায়, যে তোমাদের দুই প্রকার ফেব্রিক অর্থাৎ ফেলে দেওয়া শাড়ি লুঙ্গি গামছা থেকে এক টুকরো ফেব্রিক কাটবা সিজার দিয়ে, এবং একটা টি শার্ট যেটা ফেলে দিয়েছো সেটা থেকে এক টুকরো কাটবা, কেটে প্রান্ত থেকে সুতাগুলো খোলার চেষ্টা করবা। তাহলে বুঝতে পারবা যে দুটোর ভিতরে বেসিক ডিফারেন্সটা কি। ওকে, তো এখানে সুইং আর স্টিচিং কেন বলছি, যে আমাদের দুটো লাইনই কিন্তু সাধারণত ডাইং করতে হয় মেশিনে। তাহলে মেশিনে ডাইং করতে গেলে অনেক বড় ইয়ে দরকার, লেন্থ দরকার। তো সাধারণত ফেব্রিক গুলো কি করা হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্টিচিং করা হয়, একটার সাথে একটা স্টিচিং করে লম্বা তৈরি করা হয়। যেমন নিট ফেব্রিক গুলো বড় বড় মেশিনে ডাইং করা হয় রোপ ফর্মে, এরকম গোলাকার ফর্মে, রোপ ফর্মে ডাইং করা হয়। আর গোলাকার বলতে কিন্তু এরকম ঠিক এরকম রাউন্ড না, মনে করো যখন আমরা কিরকম ফর্ম হবে রোপ ফর্মটা, মনে করো বাসায় যখন কাঁথা বা এই ধরনের কম্বল ধুয়ে দেই, ধুয়ে দেওয়ার পরে আমরা কি করি, মায়েরা কি করে, এটাকে টুইস্ট করে পানিটা ঝরানোর জন্য, তাই না? বা একখানে জড়ো করে, তো সেটাকে আমরা রোপ ফর্ম বলতেছি। যে এরকম করে আবার কি হচ্ছে, মেশিনে সার্কুলেট হয়, এটা হচ্ছে নিট মেশিনের ক্ষেত্রে। আরেকটা ওভেন ফেব্রিক যেটা শাড়ি লুঙ্গি গামছা, সেটা হচ্ছে এরকম বড় বড় ভেসেল থাকে, ফেব্রিকটা এরকম আসে গাইড রোলারের মাধ্যমে, এরকম ট্যাঙ্কের ভিতরে কালার থাকে, সেটার ভিতর দিয়ে আবার গাইড রোলারের মাধ্যমে চলে যায়। সেজন্য আমাদের স্টিচিং অথবা সুইংটা করতে হয়, যেহেতু মেশিন থেকে আমরা একেবারে সেরকম সাফিসিয়েন্ট লেন্থ পাই না। যদি সাফিসিয়েন্ট লেন্থ পাই, ইটস ওকে। ওকে, সেলাই করলাম, ফেব্রিক আসলো, সেটাকে সেলাই করলাম প্রান্তগুলো। তারপরে ব্রাশিং। ব্রাশিংটা কি, ব্রাশিংটা হচ্ছে যে ফেব্রিক সারফেসে এটা ব্রাশ দিয়ে আমরা ইয়ে করব, টানবো, তাহলে যেটা হবে ফেব্রিকের গায়ে লেগে থাকা যদি কোনো ইয়ে থাকে সেগুলো চলে যাবে, এবং সেই সাথে ফেব্রিকের লুপ গুলো একটু ইয়ে হবে, মানে রেজিং হবে, যার কারণে কি হবে, তখন সেখানে ডাইস পার্টিকেল বা
অন্যান্য যে বিষয়গুলো সেগুলো যেমন ঢুকতে পারবে, সেই সাথে সারফেস ক্লিনের ক্ষেত্রে সাহায্য করবে। কিরকম? সহজ বাংলায় বলি, তোমার মাথার চুল যখন তুমি আঁচড়াও তখন সেটা কি উপরের দিকে হবে, যে আমি সিম্পলি বলি এটা যদি একটা ফেব্রিক হয়, এখানে যদি ব্রাশিং করা হয় তাহলে এখানকার যে ছোট ছোট ফাইবার বা শর্ট ফাইবার, ফেব্রিকের গায়ে যে লোমগুলো লেগে থাকে বা শর্ট ফাইবার যেগুলো ছোট ছোট ফাইবার, সেগুলো রাইজ করে। তখন এই ফাইবারটাকে কিন্তু আমাদের থাকা যাবে না, রাইজ করে। তো এই ফাইবার গুলো থাকলে কি হবে, আমরা যখন ডাইং করব তখন এখানে কিন্তু ভেজাল করবে। কিরকম ভেজাল করবে আমি একটু বলি। মনে করো এটা তোমার দেওয়াল, তুমি এখানে একটু রং করবা। তো রং করার সময় তোমার এখানে একটা দড়ি এরকম বাড়ায় আছে। তো এখন যখন তুমি রং করবা পুরো দেওয়াল দড়িটা সহ, তখন কি হবে, দড়িটা যখন পরে টেনে তুলবা তাহলে দড়িটা কিছু কালার কিন্তু কন্টেইন করবে, যার ফলে তখন ওই জায়গাটা কি হবে, ফাঁকা দেখাবে, তাই না, সাদা দেখাবে। তো এই ধরনের প্রবলেম কিন্তু এই সমস্ত শর্ট ফাইবার গুলো সৃষ্টি করে, সেজন্য সেটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, শেয়ারিং এন্ড ক্রপিং। খুবই সহজ একটা টার্ম, শেয়ারিং এন্ড ক্রপিং। আমরা যখন নাপিতের দোকানে চুল কাটি বা মাঠের যখন ঘাস বড় বড় হয় সেটাকে কেটে ফেলি, তো শেয়ারিং এবং ক্রপিং সেম জিনিস। আমাদের ফেব্রিকের ভিতরে যদি এই ধরনের কোনো শর্ট ফাইবার লুপ থেকে থাকে সেটাকে আমরা মেশিনের সাহায্যে বা ব্লেডের সাহায্যে কি করি, কেটে ফেলি। যেমন আমরা তোমরা সেলুনে চুল কাটো, দাড়ি সেভ করো, ঠিক সেভাবে এটাকে কেটে ফেলা হয়, যেটাকে শেয়ারিং বলছে। এর পরেও সিনজিং একটা টার্ম রয়েছে, যে আরো কিছু ছোট ছোট ফাইবার রয়েছে যারা আসলে যায় না, তখন কি করতে হয়, সেই ফাইবার গুলোকে আমরা কি করি, একটা আগুনের ফ্লেমের উপর দিয়ে চালনা করি। তো অল্প সময় ধরে একটা আগুনের ফ্লেমের উপর দিয়ে যখন চালনা করি, তাহলে ফ্লেমে আগুনের উপরে কি ফেব্রিকের পুড়ে যাবে ফেব্রিকটা, তাহলে কোনটা আগে পুড়বে, তাহলে ফেব্রিকের গায়ে যে শর্ট ফাইবার গুলি আছে সেগুলো আগে পুড়বে, তাই না, সেই শর্ট ফাইবার গুলো আগে পুড়বে একটা নির্দিষ্ট টাইমে। এভাবে পুড়ে ফেলাটাকে বলা হয় সিনজিং। ওকে, তারপরে সিনজিং এর পরে যদি আমরা বলি সিনজিং হয়ে গেল আমাদের ফেব্রিক, এরপরে আমরা চলে যাব একটা টার্মে যেটার নাম হচ্ছে স্কাওয়ারিং। আমরা কি পড়েছি স্কাওয়ারিং এর ক্ষেত্রে, যে আমাদের কটনের কটন ফেব্রিকের কম্পোজিশনে আমরা দেখেছি কি 96% সেলুলোজ, বাকি 4% এর মতো প্রায় অপদ্রব্য। তাহলে এই অপদ্রব্য সমূহের ভিতরে কি রয়েছে, ওয়েক্স, অয়েল, পেকটিন থেকে অ্যাশ ম্যাটেরিয়াল আরো ইত্যাদি রয়েছে। তো এই যে মোম বা তেল বা চর্বি, এরা কিন্তু পানি প্রতিরোধী বা হাইড্রোফোবিক ইন নেচার। তো হাইড্রোফোবিক নেচার হওয়ার কারণে এদের কি হবে, যে এদের ভিতরে পানি প্রবেশ করতে পারবে না। হাইড্রোফোবিক নেচারটা কিরকম, যখন আমরা কচুর পাতায় দেখি যে পানি, কচুর পাতায় পানি, অর্থাৎ কচুর পাতা পানিতে ভেজে বা সেখানে যে ইয়েটা থাকে সেটা কিন্তু থাকে না, মানে পানি দিয়ে দেখছো তো তোমরা কচুর পাতায়, তাই না, সবার এক্সপেরিয়েন্স আছে। অর্থাৎ মোমের তো দেখেছো যে মোম দিয়ে পানি ভেজে না, তো যেটাকে, তো এখন আমাদের যেহেতু ফেব্রিকটাকে পানি শোষণ করাতে হবে, তাহলে সেই ফেব্রিকে যদি তেল চর্বি মোম ইত্যাদি থাকে বা হাইড্রোফোবিক ম্যাটার যারা পানিকে বিদ্বেষী বা পানি বিদ্বেষী, ওই যে আমরা গাজী আজমলের বইয়ে পড়েছি না ইয়েতে, আহ অর্থাৎ জীববিজ্ঞান 2-এ, যে প্রোটিনের লিপিড বা প্রোটিনের এখানে যে হাইড্রোফোবিক টেইল এন্ড হাইড্রোফিলিক হেড পড়েছি না, মনে আছে না? তো এই যে হাইড্রোফোবিক যেটা, অর্থাৎ পানি বিদ্বেষ করবে, এই সমস্ত ম্যাটেরিয়াল থাকা যাবে না। তাহলে এগুলোকে আমরা কি করব, স্কাওয়ারিং করব, মানে হচ্ছে এগুলাকে সেই ফেব্রিক থেকে বের করে ফেলে দেবো। কিভাবে বের করে দিব, সেজন্য আমাদের বিভিন্ন প্রকার কেমিক্যাল আছে। সবচেয়ে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে আমাদের ফেব্রিকের সাথে তেল চর্বির সাথে বিক্রিয়া করে সেটা সাবান উৎপন্ন করে স্যাপিনিফিকেশন হয়ে বের হয়ে যাবে, সেটা আমরা স্কাউরিং আলোচনা করব। এতটুকু এখন জেনে রাখি যে তেল চর্বি গুলোকে আমাদের কিছু কেমিক্যালের মাধ্যমে রিঅ্যাকশন করে ট্রিটমেন্ট করে বের করে দিতে হয়, যেটাকে আমরা বলতেছি স্কাওয়ারিং। স্কাওয়ারিং এর ফলে আমাদের ফেব্রিকটা কি পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। এরপরে আমরা নিচের যে টার্মটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লিচিং। তো ব্লিচিংটা কি, দেখো প্রত্যেকটা ন্যাচারাল ফাইবারের, সেটা বাস্ট ফাইবার মানে তোমার ব্যানানা ফাইবার যেটা কলা গাছ থেকে হয়, তারপরে পাইনাপল ফাইবার যেটা ইয়ে থেকে হয়, অর্থাৎ আনারসের পাতা থেকে হয়, ঠিক সেমনি যে কোনো ফাইবারই হোক না কেন, সেটা কটন হোক বা সেটা জুট হোক, প্রত্যেকের কিন্তু কি থাকে, প্রত্যেকের হচ্ছে যে একটা নিজস্ব কালার থাকে, ন্যাচারাল কালার যাকে বলে। তো সেটাকে, এই ন্যাচারাল কালারটাকে আমরা যখন অন্য একটা কালার দিয়ে কালার করব, রেড, ব্লু, গ্রিন
তখন কিন্তু এই কালারটাকে থাকা যাবে না। তো এটা থাকলে আমাদের যে রেড, গ্লিব, ব্রুন আমরা যে কালারটা করতে চাই সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সেজন্য এই কালারটাকে কি করতে হবে? তুলে ফেলতে হবে। তাহলে এই তুলে ফেলাটাই ন্যাচারাল কালারটাকে রিমুভ করাটাই কিন্তু নাম হচ্ছে ব্লিচিং। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি করে থাকি? আমরা একটা কেমিক্যাল ইউজ করে থাকি সবসময়। সেটার সবচেয়ে বেশি অনেকগুলো কেমিক্যাল ইউজ করা যায়। সেটার ১ম কেমিক্যালটা হিসেবে আমরা সাধারণত ইউজ করে থাকি হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 তোমরা হয়তো এই সংকেত বা জেনে থাকো এটা ইউজ করি। ওকে, তাহলে ব্লিচিং হয়ে গেল মানে ফেব্রিকটা প্রথমে স্কাউরিং এ তেল চর্বি মোম চলে গিয়ে হাইড্রোফিলিক হলো, তারপরে ব্লিচিং এ কি ন্যাচারাল কালারটা চলে গিয়ে সেটা সাদা হয়ে গেল, অর্থাৎ গ্রে কালার ছিল সাদা হয়ে গেল। তারপরে আমরা চলে যাব, এখানে দেখো যে দুটো করে দেওয়া আছে ডাইং এবং প্রিন্টিং। তো এরপরে মনে করো ডাইং এবং প্রিন্টিংটার পার্থক্যটা কি, মনে করো পুরো ফেব্রিকটাকে তুমি এখন রং করবা, অর্থাৎ এই যে স্কার্ট ব্লে সাদা ফেব্রিকটা তুমি তৈরি করলা এই পুরো ফেব্রিকটাকে তুমি রং করবা, তাহলে সেটাকে আমরা পাতিলে, মনে করো পাতিল বলছি, যে ডাইং মেশিনে দিয়ে এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে, ডাই, তারপর সল্ট সোডা থেকে শুরু করে আরো যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে, অক্সিলারিজ কেমিক্যাল গুলো লাগবে, সেগুলো সবকিছু মিলিয়ে আমরা কি করছি, ফেব্রিকটাকে কালার করছি, অর্থাৎ ফেব্রিকের ভিতরে কালার ঢোকাচ্ছি, যেটা পুরো ফেব্রিকটা একই কালার, যেমন পাশে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, সেটাকে আমরা ডাইং বলছি। তাহলে প্রিন্টিং কোনটা? প্রিন্টিংটা হচ্ছে ডাইং এর মতোই, কিন্তু পুরো ফেব্রিকটা জুড়ে হবে না। যখন ফেব্রিকের একটা নির্দিষ্ট সিলেক্টেড এরিয়াকে আমরা কালার করব, তখন সেটাকে আমরা প্রিন্টিং বলছি। যেমন তোমার টি শার্টের উপর একটা এম লেখা আছে, বা তোমার টি শার্টের উপর একটা ফুলের গাছ আঁকানো আছে, আর বাকিটা সাদা বা বাকিটা অন্য কালার, সেটাকে আমরা প্রিন্টিং বলছি। ডাইং করেও বা ডাইড ফেব্রিকের উপরেও কিন্তু প্রিন্টিং করা যায়। তো ডাইং হলো কালার দিয়ে বা প্রিন্টিং হলো, তো ডাইং হলো, তারপরে আমাদের কি করতে হবে, ফিনিশ করতে হবে ফেব্রিকটা। ফিনিশ করতে হবে কিরকম, যে আমরা কি করি, একটা ফেব্রিক ধোয়ার পরে যখন বাসায় আয়রন করি তখন ফেব্রিকটা তার আগের ফর্মে ফিরে আসে। তো টেক্সটাইলের ক্ষেত্রে এই সমস্ত ফেব্রিক গুলোর বা ডাইমেনশনাল স্টেবিলিটি বলে, মানে হচ্ছে যে অনেক সময় হয় না, তুমি যখন বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসো, সেই কাপড়ের ফলে তোমার টি শার্ট মনে করো একটা নিয়ে এসেছো, সেটা ধোয়ার ফলে কি হয়েছে, হয় উপরে ছোট হয়ে গেছে, না হলে বড় হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম গুলো সাধারণত হয়, তো এগুলো যেন না হয়, এবং সেই সাথে আরো কিছু সফটনেস বা হ্যান্ড ফিল বাড়ানোর জন্য, হ্যান্ড ফিল বলতে যেটা হাত দিয়ে ধরলে যে কমফোর্ট ফিল হবে, তুলতুলে ফিল হবে, এ ধরনের কিছু কমফোর্ট বাড়ানোর জন্য ফিনিশিং করা হয়ে থাকে। ওকে, এতক্ষণ ধরে যে কথাটা আমি বললাম সেটা আমি নিট ফেব্রিকের জন্য বললাম, যে লম্বালম্বি। এখন এই যে পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা টার্ম আছে, ডিসাইজিং। ওকে, এই ডিসাইজিংটা কি, এবং সাথে আরো কিছু টার্ম রয়েছে, মার্সারাইজেশন। তো দেখো, যখন আমরা ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যাব তখন এই সিঞ্জিংটা দরকার নাই। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা দুই প্রকার সুতা দেখলাম, ওয়ার্প এবং ওয়েফট, অর্থাৎ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। তো এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে সুতাগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো ওয়ার্প ইয়ান অর্থাৎ টানা থাকবে এবং আরেকটা ইনসার্শন হবে রুমে, তো এই টানা সুতোগুলো বা ওয়ার্প ইয়ান গুলো, ভার্টিক্যাল ইয়ান গুলো কি হয়, একটা লুমে তোমরা যারা লুঙ্গি গামছা বোনা দেখেছো, সেখানে প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়। তো এই শক্তির জন্য যে ইয়ার্নটা আমরা পাই সেটা সাধারণত সাফিসিয়েন্ট হয় না অনেক সময়, সেজন্য কি করা হয়, তোমরা ওই যে ঘুড়ি উড়িয়েছো না চৈত্র সংক্রান্তি বা মকর সংক্রান্তি, বা ঘুড়ি উড়িয়েছো, তো তো ঘুড়ির সুতাকে আমরা শান দেওয়া বলি। কি দিয়ে শান দেই, ভাতের মার থেকে শুরু করে স্টার্চ ম্যাটেরিয়াল বিভিন্ন কিছু দিয়ে ঘুড়ির সুতাকে একটা কোটিং দেই। তো এই ঘুড়ির সুতাকে যখন আমরা কোটিং দিব তখন এই সুতাটা কি আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। তো ঠিক সেম ভাবে আমরা যখন লুমে বা উম তাতে ফেব্রিক বুনবো, তখনও কিন্তু আমাদের এই ধরনের, যেহেতু প্রচুর শক্তির প্রয়োজন হবে এবং এর শেডিং হবে, উপরে নিচে ইয়ান গুলো দুই ভাগ হবে এবং এই একটা করে ইয়ান ঢুকবে, তো সেজন্য এটাকে প্রচুর শক্তির প্রয়োজন হয়, সেজন্য এটাকে সাইজিং করতে হয়, একটা টার্ম আছে সাইজিং। সাইজিং মানে তাহলে কি, ওই এডহেসিভ ম্যাটেরিয়ালটা ইয়ানের উপরে অ্যাপ্লাই করা, যেমন আমরা সুতায় শান দেই, তো সেইটা দিয়ে আমরা সাধারণত উইভিং করে থাকি। তো উইভিং ফ্যাক্টরি থেকে তো আমাদের ফেব্রিকটা চলে আসতেছে, তাহলে ডাইং ফ্যাক্টরিতে আমাদের কি করতে হবে, ওই যে সাইজ ম্যাটেরিয়াল সহ অর্থাৎ স্টার্চ ম্যাটেরিয়াল সহ যে ফেব্রিকটা আসলো, তাহলে এই স্টার্চ ম্যাটেরিয়াল কি হচ্ছে, আমার
ইয়ার্নটার উপরে কোটিং হয়ে আছে, তাই না? ইয়ার্নটার উপরে কোটিং হয়ে আছে, যার কারণে সেখানে আমার কালার বা এগুলো ঢুকবে না। তো তাহলে আমার সেটা তুলতে হবে প্রথমে। তাহলে এই যে সাইজ ম্যাটেরিয়াল গুলো ইয়ার্নের উপরে আছে, সেই সাইজ ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করাই হচ্ছে ডিসাইজিং। ওকে? তাহলে এটা সিঞ্জিং লাগছে না, ডিসাইজিং। ডিসাইজিং করার পর আমরা কি করছি? সেম ভাবে স্কাউরিং করছি, ব্লিচিং করছি, ডাইং, প্রিন্টিং করছি এটসেট্রা। তো এই ক্ষেত্রে আরেকটা টার্ম হতে পারে, বিশেষ করে হুঁশিয়ারি যেগুলো আমাদের যেগুলো আন্ডারগার্মেন্টস, তারপর আমরা গেঞ্জি পরি না, ভিতরে সাদা গেঞ্জি গুলো পরি, তো এগুলো বেশ কিন্তু সফট। তো এখানে আরেকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে যে মার্সারাইজিং। মার্সারাইজিংটা কি, এটা অনেক সময় করা হয় বা করা হয় না, ইট ইজ নট ম্যান্ডেটরি। সেটা হচ্ছে যে যখন আমরা আমাদের ইয়েগুলোকে কি করব, ফেব্রিক গুলোকে এরকম কাস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করব এরকম লুক আনার জন্য, তখন আমরা সেটাকে, বা এরকম ফিল আনার জন্য, তখন সেটাকে আমরা বলতেছি মার্সারাইজেশন। ক্লিয়ার সবার? তাহলে আশা করি আমাদের দুটো টার্ম এখানে, দুটো লাইন, একটা হচ্ছে ওভেনের জন্য, একটা হচ্ছে নিটের জন্য। তো মোটামুটি ওভেন নিট আলাদা না করে এখন মোটামুটি শিখি। সেটা হচ্ছে প্রথমে গ্রে ফেব্রিক মিল থেকে নিয়ে আসব, সেই গ্রে ফেব্রিককে লম্বা করব সুইং স্টিচিং করে, সেটাকে একটু ব্রাশিং করব, তাহলে তার যে উপরের লোমগুলো, ফাইবার গুলো বড় হয়ে যাবে, রেইস করবে। শেয়ারিং, ক্রপিং করব, তারপরেও যদি না যায় সিনজিং করব। সিনজিং মানে হচ্ছে গ্যাস ফ্লেমে পোড়ানো সারফেসটাকে দ্রুত, তাহলে জাস্ট শুধু সারফেস বেশি সময় রাখলে কিন্তু কাপড় সহ পুড়ে যাবে। ওকে? এই সম্পর্কে আমরা ডিটেইলস পড়বো। তারপরে আমরা কি করছি? স্কাওয়ারিং মানে হচ্ছে ফেব্রিক থেকে যে তেল, চর্বি, অয়েল, ওয়াক্স, পেকটিন, অ্যাশ ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো রিমুভ করব। শুধুমাত্র পিওর সেলুলোজটা থাকবে, যেন আমার ফেব্রিকটা পানি শোষণ করতে পারে। তারপর ব্লিচিং, ন্যাচারাল